ঐতিহাসিক তো বটেই, এখন কোন ফর্মে সেটা হলো বিষয়। আপনি নেগেটিভ ফর্মে না পজিটিভ ফর্মে, 100% শুদ্ধ ইলেকশন নাকি রক্তাক্ত ইলেকশন, এই জন্য আমি এটা যে কোনো ফর্মে এটা সবচেয়ে ভালো হইতে পারে, তার যদি উল্টাটা হয় ওয়ার্স্ট ইলেকশন। এর কারণটা কি? কারণ শুরু কিন্তু রক্তপাতের মধ্যে দিয়ে হয়েছে, ওসমান হাদির মৃত্যু আমরা দেখেছি, এবং যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য তো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ওই কোন মৃত্যুই গ্রহণযোগ্য না, কিন্তু যেভাবে হয়েছে মৃত্যুটা, আমরা যদি 5ই আগস্টের পর থেকে আসতে থাকি এখন পর্যন্ত, 5ই আগস্ট ঘটনাটা স্বাভাবিক না, তারপর থেকে আমরা চলে আসলাম, এখন আমরা স্বাভাবিক এর মধ্যে নাই, মানে আমরা অস্বাভাবিক অবস্থায় আছি। হ্যাঁ, আমি আমার বিবেচনায় যেটা সেটা বলছি। এখানে আমি কোনো কারোর পক্ষ নিচ্ছি না, জাস্ট ইম্পার্শিয়াল কথা বলছি। আপনি ধরুন যে আমরা যদি ওই সরকার 5ই আগস্টে না চলে যেত, তাহলে আমার নির্বাচন কিন্তু 29 সালে হইতো, আমরা কেউ কেউ জেলেও থাকতাম। সেইটা আমি অ্যাড না করলাম, সেটা তো থাকতে পারতামই, এবং আয়নাঘরে তো আরও বড় হইতো, লম্বা সময় থাকতো, সেই বিতর্কে যাচ্ছি না আমি। বাট আলটিমেটলি আমি 26 ফেব্রুয়ারিতে নির্বাচনটা পেতাম না। এখনও নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্ন তো আছেই, কিন্তু ধরে নিলাম হবে, তাহলে আমি 26 নির্বাচন পেতাম না। এরপরে আমরা আরও অনেক ঘটনা ঘটছে, অনেক মানুষ বিদেশ ছিলেন, তারা বিদেশ থেকে ফেরত আসছেন। এও দেখেছি বিদেশে বসে চিবাইয়া কেউ টোটাল তারেক রহমানদের বিপক্ষে কথা বলতেন, তারাও এখন আমি সেই মিডিয়ায় দেখতেছি। আমি নাম বলবো না, কারণ নাম বললে একটা মানুষের জন্য সুন্দর হয় না। আজকে দেখলাম অনেকেই পক্ষ বদল করেছে। হ্যাঁ, ফেসবুকে দেখলাম এক পাশে তার 2026 দেখাচ্ছে আর 2018 পর্যন্ত দেখাচ্ছে, এবং টোটালটা তারেক জিয়ার বিরোধী সে ছিল। মানে আমি বলছি যে আপনি একটা স্বচ্ছতা থাকতে হবে। কি, আপনি আওয়ামী লীগ করেন, ওকে, আওয়ামী লীগ ফর এভার। আপনি বিএনপি করেন, বিএনপি ফর এভার। আবার যদি অন্য দল করেন, বিএনপি ছেড়ে যাবেন। মানুষ কি ফর এভার থাকে? মানুষ অফিসিয়ালি চলে গিয়ে করবেন, যেমন কর্নেল অলি গেছে না, আমি বিএনপি করতাম এখন জামাত করি, করতেছে তো, গিয়ে জামাত করতেছে। আমি সেটা বলছি। এখন আপনি বলেন এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা আসলাম, আমি আপনাকে খুব নিরপেক্ষভাবে বলতেছি যে আপনি পক্ষ নিয়েও বলতে পারেন, না, আমি আলোচকের স্বাধীনতা আছে, আমার আজকে স্বাধীনতা ঠিক আছে। আমি বলতেছি কোনটা, আমি যে এই যে ইলেকশন কমিশন একটা নির্বাচনের তফসিল ঘোষণা করলো, অতীত তফসিলগুলো তো আমাদের মনে আছে, সমস্ত সবসময় তফসিলে বলে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছি। এবারের নির্বাচনে এই কথাটা উনি বলেননি, তাহলে আমি কোন আইনে নির্বাচনে যাচ্ছি? এটা আমার একটা প্রশ্ন। আপনি যদি একটা আইন উল্লেখ না করেন, এই কোম্পানির থেকে যদি আপনাকে আমি চাকরিচ্যুত করি, তাহলে কিন্তু আমি বলবো মিস্টার তুষার, এই কোম্পানির আর্টিকেলের এত নম্বর সাব ক্লজ মোতাবেক আপনাকে আমি অব্যাহতি দিলাম। আমি একটা কাগজে লিখে আপনি অব্যাহতি দিলাম, হবে না। আমি সেটা পাইনি, এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি নির্বাচন কমিশনকে, উনি সেটা দেননি। আপনি যখন দেননি, আপনি আইন ডিসক্লোজ করেননি, আপনি তো এখান থেকেই সূত্র যদি আমি ধরি, তাহলে আপনি কিভাবে নির্বাচনটা দিলেন? সেকেন্ড থিং, আসেন নির্বাচন তো কেন ভালো হবে না সেটার লক্ষণগুলো বলি। আপনি বলছেন নির্বাচন হবে কিন্তু ভালো হবে না, আমি লক্ষণ পাচ্ছি। তার মানে ভয়টা হচ্ছে নির্বাচন ভালো হওয়া না হওয়া। বাট নির্বাচন ঐতিহাসিক যে কোনো ফর্মে। আপনি বলছেন খারাপ হলো ঐতিহাসিক, খারাপ ঐতিহাসিক, ভালো হলো ঐতিহাসিক। আমি 100তে যদি 0 পাই সেটাও যেমন ঐতিহাসিক, 100তে 100 পাইলেও তো ঐতিহাসিক ওই অর্থে। এখন আসেন, আমরা নর্মালি শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনগুলোর কোনো ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়ে না, সাধারণত হয় না। আমি মেনে নিলাম, হয় না। যখন আপনি যে নির্বাচনের আগে চিঠি দিয়ে বললেন শাহজালাল বিশ্ববিদ্যালয় মানে কোনো নির্বাচন হবে না সংসদ নির্বাচনের আগে, এবং ওই চিঠিতে কি লিখছে আপনার মনে আছে? বলছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রক্রিয়ার কার্যক্রমের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য বন্ধ করা হলো। তার মানে কি? ইট ইমপ্লাইজ যে ওটার প্রভাব পড়তে পারে। 3 নম্বর হলো, আপনি এটা বেআইনিভাবে দিচ্ছেন। আপনার এখানে কোনো ম্যান পাওয়ার ব্যবহার হবে না, পুলিশ, এসপি, ডিএসপি, টিএনও ব্যবহার হবে না। তো আপনার অসুবিধাটা কোথায় হলো? আপনি কার ইঙ্গিতে এই চিঠি ইস্যু করলেন, যেটা আপনার কোনো রাইট নাই, এবং নির্বাচনটা বন্ধ করলেন? আমি বলছি না নির্বাচনের ফলাফলে কি হইতো কি না হইতো, আপনি বন্ধ করলেন কেন? এটা একটা বেআইনি বিষয়। এরপরে আসেন, নির্বাচনী তফসিল যাওয়ার পর যখন ফর্ম ফিল আপ করলো সকলে, আপনি নিজেও জানেন ঋণ খেলাপি কিছু লোক গেছে, আবার
ডুয়েল সিটিজেনশিপের ঘর ভরে নাই, সেটাও ওখানে গেছে। সেটা আপনি অ্যালাউ করলেন কিভাবে? তার মানে আপনি অনেকগুলো অনিয়ম বলেছেন, না, আমি না, আপনার কাছে আসবো। এই অনিয়ম নিয়ে যারা যাবেন তারা দেশটাকে নিয়মে নেবেন এবং সেই নির্বাচনটা নিয়মতান্ত্রিকভাবে হবে এবং পৃথিবীর সেরা নির্বাচন হবে। ইউনূস সরকার সাহেব কোত্থেকেই বক্তব্য রাখলেন আমার মাথা। মানে আপনার সংখ্যাটি আমরা বুঝতে পারছি যে আপনি বলছেন যে এই নির্বাচনটি নিয়ম অনুযায়ী হচ্ছে না বলে, বেআইনি দিয়ে শুরু, হচ্ছে না বেআইনিভাবে বলে আপনি চলছে। বলতে চাচ্ছেন যে এখানে অনেক নিয়মের ব্যত্যয় ঘটবে এবং কিছু কিছু ব্যত্যয়ের কথা আপনি বলেছেন, এগুলি নিয়ে আমরা ফেরত আসবো। মাসুদ কামাল, আপনার কাছে আসে, আপনি কি আসলে একমত যে এই নিয়মের ব্যত্যয়ের কারণেই মানুষের ভয়, নাকি এর বাইরেও অন্য ভয় রয়েছে? এগুলি একটা ভয় আছে, এর বাইরেও অনেক ভয় আছে। যেমন ধরেন নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বী কয়জন বলেন তো? প্রধান পক্ষ কয়টা? প্রধান পক্ষ দুইটা জোট আসলে। আমি দেখি প্রধান পক্ষ তিনটা। একটা হলো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে, আরেকটা হলো ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলাম, তার সঙ্গে তার জোট, আরেকটা হলো ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও একটা পক্ষ। না, তারা কিন্তু না সরকারি ভোট নেতৃত্বে দিয়ে- তো উনি নাই, না। উনি তো কমিশনের নেতৃত্বে, আমি বলি- তাও উপনেতা। ভাই উনি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে পুরো গভর্নমেন্ট তার মেশিনারি দিয়ে নেমে গেছে না ভোটের পক্ষে, না ভোটকে বিদায় করার জন্য, হ্যাঁ ভোটের পক্ষে। এবং তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সারা দেশের যে এইটি হলো মূল নির্বাচন, এটা না হলে ওইটা হবে না, এটা না হলে দেশ আবার আগের জায়গায় ফেরত যাবে, এটা না হলে অমুক হবে তমুক হবে, বলতে বলতে প্রত্যেকটা সরকারি অফিসে আপনি যাবেন দেখবেন বিশাল বিশাল আপনার কাগজের মধ্যে লেখা আছে দেশ বাঁচাতে হ্যাঁ ভোট দিন, অমুক করতে হ্যাঁ ভোট দিন, স্বৈরতন্ত্র খেদাতে হ্যাঁ ভোট দিন, যাতে ফিরে না, সব হ্যাঁ ভোট দিন। আজকে আপনি দেখছেন, কালের কণ্ঠ পত্রিকা দেখেন, আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে অথবা না ভোটের পক্ষে কিছু বলে এটা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, সেটাই আমরা জানি। এবং সেই দণ্ডের পরিমাণ উনি না, নির্বাচন কমিশন নিজে বলেছেন। আমি আপনি আমাদের কথা একটু মনে আছে নাকি? না, আমরা এই আইনটা জানি আর কি। কিন্তু যারা নির্বাচনটা পরিচালনা করতেছে উনি বলতেছেন এটা হলে পরে ন্যূনতম 1 বছরের কারাদণ্ড, তাহলে আর তো সর্বোচ্চ 5 বছরের তাহলে তো কারাদণ্ড। দেশের প্রায় অধিকাংশ লোক কারাদণ্ড। সব লোক সেই কারাদণ্ড হবে, কথাই তো বলতে, সব বেআইনি। সব লোকের কারাদণ্ড হবে তো। এবং তারও চেয়ে বড় কথা এই কারাদণ্ডের বাইরে এই যে কাজটা করতে যত টাকা খরচ হয়েছে, আমার তো মনে হয় আলী রিয়াজ সাহেবকে এখনই আটকাইতে হবে। টাকাগুলি দিয়ে যাও, তুমি জনগণের যে পরিমাণ টাকা একটা ভুয়া একটা থিওরি দিয়া তুমি এটাকে ব্যয় করাইলা। সে বলে 47টা দেশে গণভোট এইভাবে হয়েছে। আরে ভাই 47 কেন, 547 যদি হয় ওটা তো আমার জন্য প্রযোজ্য না। আমার জন্য প্রযোজ্য আমার দেশের আরপিও কি বলে। অনেক দেশে তো মৃত্যুদণ্ড নাই, তো আমার দেশে তো মৃত্যুদণ্ড আছে। অনেক দেশে তো ব্লাসফেমি আইন নাই, আমার এখানে তো মত আপনি দিতে পারবেন। আমাদের দেশেও নাই, কিন্তু এটাকে অন্যভাবে প্রযুক্ত করা হয়। প্রেসার গ্রুপ, আপনি তো অনেক কিছু করতেছেন রে ভাই, কাজে ওই দেশের উদাহরণ এনে চলবে না। এই দেশের আইন কি বলে এটা চলবে। উনি এই নর্মাল আইনই বুঝেন না, উনি গেছে সংবিধান পরিবর্তন করতে। বুঝেন আপনি ভাই, কই আছেন আপনি? গায়ের জোরে করতেছে। তো এখন নির্বাচনে সেও একটা পক্ষ, এই পক্ষ নিয়ে বড় ভয়ে আছি কি। আর আমি ইলেকশন কমিশনকে বলি যে কথাটা আপনি আজকে বললেন এটা শুরুর দিন বললেন না কেন? আপনাদের তো একটা মেরুদণ্ড প্রদর্শন, যে আসলে মেরুদণ্ড একটা আছে, এটা একটু আগে দেখাতে চান্স পাইছিলেন, সেই চান্সটা হারাইলেন কেন? হতে পারে যে ওনারা ভেবেছেন দেখেন যা ভালো মনে করেন তারপরে তারা না, তাই তো বলা হয়েছে ফাইনালি। দেখেন যে ভালো মনে করেন না। হ্যাঁ, না হলে এখন যা খরচ হওয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এইগুলো আপনারা আমাদের সর্বশক্তিমান পক্ষের কথা আরো বলুন। হবে। আর অন্য যে পক্ষ আছে, মনে করেন তারেক রহমান নিজেই বলেছেন উনি কিন্তু এখানে একটা ষড়যন্ত্র দেখছেন। হ্যাঁ, উনি বলেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যখন নাকি একটা বড় পক্ষ যখন ষড়যন্ত্র দেখেন, তখন তো আমাদের ভয় পাওয়ার ছাড়া কোনো উপায় আছে? যদি নির্বাচনে একটা ষড়যন্ত্র হয় এবং উনি ওনার কর্মীদেরকে বলছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে যে ওখানে বসে থাকবা, তার মানে কি? মানে একদম প্রথমেই গিয়ে লাইনে দাঁড়াতে তার মানে বলেছেন ষড়যন্ত্র আসলে। আছে বলে যেটা বলছেন। সরকার এবং নির্বাচন কমিশন বলছে সকালে যাবা, আর উনি বলছেন তাহাজ্জুদের নামাজ পড়ে যাবা। তার মানে এই ফাঁকে মাঝখানে গ্যাপে কিছু একটা হইতে পারে বলে আশঙ্কা করতেছেন এবং ফল নিয়ে বাড়িতে ফিরবা। তা আশঙ্কা তো আছে রে ভাই, এবং এই আশঙ্কাটাই হলো ভয়। তার মানে আপনি দুটি আশঙ্কার কথা বলেছেন। একটি হচ্ছে যে সরকার একটি পক্ষ হয়ে গেছে,
অবশ্যই। ফলে এইখানে এক ধরনের প্রভাবিত করা হচ্ছে ভোটারদেরকে, বিশেষ করে দুইটা নির্বাচন আছে, তার মধ্যে সরকার আসলে মনে এমন ভাব করছেন যে তারা একটাই নির্বাচন করছেন, বাকিগুলা রাজনৈতিক দল করছে, আর এটা সরকারের সাথে জনগণ। আর আরেকটা কথা বলেছেন যে বৃহৎ একটি দল তারা আশঙ্কা করেছে যে এক ধরনের কারচুপি বা Right. প্রভাবিতকরণ হতে পারে, সেই কারণে একেবারে ভোর রাতে তারা ভোর রাতেরও আগে হ্যাঁ, বলেছেন ফজরের যে নামাজের রওনা দিতে, হ্যাঁ মানে ফজরের নামাজ ওইখানেই পড়তে হবে, এরকম একটা ব্যাপার, কারণ তাহাজ্জুদের পরে তো একটা সময় থাকে ফজরে পড়ার জন্য, তার মানে ফজরের নামাজ ওইখানে গিয়ে তিনি পড়তে বলেছেন। তো এই যে একটি শঙ্কা, আপনি এই ব্যাপারে কি মনে করেন যে ভোটের বানচাল করারও একটা ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে, নিরাপত্তাহীনতার অভিযোগ তো আছেই, কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবৈধ অস্ত্র উদ্ধার না হলেও এগুলি ব্যবহার করা হবে না, যাতে না হয় সেরকম একটা কিছু ব্যবস্থা তিনি হয়তো নিয়ে ফেলেছেন। অ্যাডভোকেট রাজ্জাক, কি আপনার কি মনে হয় যে এখানে নিরাপত্তার ভয় কি আছে? আপনার প্রথম যদি অবৈধ অস্ত্রটা নিয়ে আমি ধরি, প্রথম কথা হলো বাংলাদেশের ইতিহাসে আমি অন্তত শুনি নাই যে পুলিশের কাছ থেকে মানে বৈধ অস্ত্র তো লুট হয়েছে, আমি বলতেছি, মানে পুলিশের অস্ত্র গিয়ে আমি অবৈধ হয়ে আমি গেছে। সেই জায়গাটাই আসতেছি। পুলিশের অস্ত্র লুট হওয়ার পর উদ্ধার হয় না, এই ঘটনা আমার জীবনে পয়লা শুনলাম। মানে এটা কোশ্চিনকালেও সম্ভব না যে অন্তত পুলিশের অস্ত্র নিয়ে যাবে সেইটা উদ্ধার হবে না। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সেই অস্ত্র ব্যবহার হবে না, অর্থাৎ এই যে অবৈধ অস্ত্রগুলো বানিয়ে নিয়ে গেছে তাহলে কি তার কাস্টডিতে আছে, মানে আপনি নিশ্চিত কীভাবে যেটা ব্যবহার হবে না? তাহলে উদ্ধার যে হয় না এটা নাটক হইতে পারে, আমি তর্কের খাতিরে বললাম। 2 নম্বর আসেন, আপনি অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারতেছেন না আর আমার বৈধ অস্ত্র জমা নিচ্ছেন কোন বিধানে? কথার কথা বলছি, একটা বাড়িতে আজকে যে অবস্থা দেশের, একটা বাড়িতে যদি শোনে যে এখানে 2টা শর্টগান আছে বৈধ লাইসেন্সওয়ালা, 3টা রিভলভার আছে 3 জন ভদ্রলোকের, টু সাম এক্সটেন্ট দে আর সেফ। কিন্তু যখন আপনি জানবেন যে বৈধ অস্ত্র সব জমা নিছে, তখন কিন্তু জানানো ওই সব যাচ্ছে যাদের অবৈধরা নির্বাচনের দিকে না গিয়ে বাড়ির দিকে রওনা দিতে পারে। তারা তো জানতেছে যে এই বাড়িটা এখন নিরস্ত্র। এটা কোন বিধান? অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবেন না, বৈধ অস্ত্র জমা নিবেন। আমি এটা সবসময় দেখছি, শুধু এই সরকার না, সবসময় এটা কোনো নিয়মে যায় না। 1, 2, অস্ত্রের লাইসেন্স দেওয়ার মানেই রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ, তা না আপনি অস্ত্রের লাইসেন্স দিবেন কেন? নাম্বার 3, আপনি অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেন না, তারপরে ঐতিহাসিক নির্বাচন করবেন, প্রতিটা মস্করা মনে হচ্ছে আমার কাছে। এইবার আসেন ষড়যন্ত্র দেখা। আপনি যখন কতগুলা পজিশন আছে মানুষের, যা বলবেন বলে যেতে পারবেন, কিন্তু এটার কৈফিয়ত চাওয়া নাই। আমি যদি বলি কঠিন কৈফিয়ত, মানে ষড়যন্ত্র দেখতেছি, এটা হতে পারে ওটা হতে পারে, তখন বলবে একে একটু গ্রেফতার করো, ওনার কাছে ইনফরমেশন আছে, তা নাহলে এটা বললো কেমনে? কিন্তু বড় মাপের লোক যখন বলে তখন কিন্তু এটি নিয়ে প্রশ্ন আসে না। আপনি যখন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, ওয়াই ডোন্ট টু ডিসক্লোজ ইট? কোন কর্নার থেকে কে কিভাবে করতে পারে, তাইলে তো একটা আমরা সতর্কতা অবলম্বন করতে পারে রাষ্ট্র। তো এই যে ভেক্টার্মের কথাটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ হয় না। কিন্তু আমি যদি বলি তুষারের একটা ঘটনা ঘটে যেতে পারে, দুর্ঘটনা, তাহলে আমাকে কিন্তু কিছু ষড়যন্ত্র তো ধরেন আমরা দেখতে পেয়েছি, যেমন এই যে পোস্টাল ব্যালটের বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি আপত্তি করেছে। ওই ষড়যন্ত্র আর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, দুটো কিন্তু একরকম মনে হয় না আমার কাছে। এখন আসেন ষড়যন্ত্র কোনটা, 3টা পার্ট যদি আপনি তার আগে একটু হা ভোটে যাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি হা ভোট পাশ করাটা ম্যান্ডেটরি। এখন কেউ বলতে পারেন যে হা ভোট ম্যান্ডেটরি কেন, না দেওয়ার তো অধিকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সাউথ প্লাজায়, এই যে কি জানি বলে সংসদ ভবনের সাউথ প্লাজায় যখন এই প্রোগ্রামটা হয়, সনদ স্বাক্ষরে কিছু মত অনৈক্য ছিল, তারপরে স্বাক্ষর করছে, স্বাক্ষর করার ফাইনালি এটা গণভোটে গেছে। 2টা বিতর্ক ছিল, নির্বাচনের আগে গণভোট নাকি নির্বাচনের দিনে। ফাইনালি যারা দিনে দাবি করছিল সেটা টিকছে, ভালো কথা হোক। কিন্তু আমি যখন স্বাক্ষর করি জুলাই সনদের পক্ষে, আমি কিন্তু ব্যক্তি না, আমি যে দলটায়, সেই দলটায় যদি 2 কোটি ভোটার থাকে তাদের পক্ষে ছিলাম। ওয়ান্স ইট ইজ সাইন বাই মি, ভোট না হইলেও 2 কোটি লোকের ভোট ধরতে হবে, কারণ আমি তাদের প্রতিনিধি। তাহলে আর গণভোটের দরকার কি? সেটাই তো বলছি। গণভোটে গেছেন আপনারা, 8 মাস ধরে ঐক্যমত্যে আসতে পারেন নাই। এই যে আসতে পারেন নাই ঐক্যমত্যে, এই দোষ কাকে দিব আমি? তাহলে ওই 2 কোটি লোক ঐক্যমত্যে আসতে পারে নাই? 2 কোটি লোকের আপনি ফাইনালি তো 2 কোটি লোকের পক্ষে স্বাক্ষর করছেন, ওই 2 কোটি লোক তো তাকে মেনে নিছে। এখন আমি বলছি কোনটা, গণভোট হা হতেই হবে।
যেহেতু আপনারা রিপ্রেজেন্ট করে আসছেন, আপনারা তো নিজ দলের ভোটারগুলোকে রিপ্রেজেন্ট কিন্তু করে সব আসছেন। দল তো আবার ঐকমত্য কমিশনের মিটিং এ ছিল না। যারা ছিল তারাই যথেষ্ট। আপনি যখনই ক্ষমতায় চলে যাবেন, যে দলই যান, সেই পরিমাণ ভোট যদি হাতে না পড়ে, তাহলে তো আমি ধরে নিতে পারি। আমি সেই অর্থে বলছি, ভোট বিজয়ী হইতে হবে, যেহেতু তাদের পক্ষে রিপ্রেজেন্ট করছেন। 2 নম্বর আসেন, ভোট নিয়ে একটা কথা বলতেছে আপনাকে। আপনি দ্বিতীয় একটি পয়েন্ট বলতে চাইছিলেন। না, দ্বিতীয় একটা পয়েন্ট বলছিলাম কি, আমার এখানে এবার যে নির্বাচনটা হতে যাচ্ছে, বাট আমার ব্যক্তিগত ধারণায় বাংলাদেশে কখনো ভোট 100% নিরপেক্ষ হয়েছে কিনা আমার ব্যক্তিগতভাবে দ্বিমত আছে। আমরা কখনোই দামি দামি নেত্রী বা নেতার কাছ থেকে শুনছি, কখনো সূক্ষ্ম কারচুপি, কখনো ইঞ্জিনিয়ারিং, এই শব্দগুলো কিন্তু আমি তাদের কাছ থেকে পেয়েছি এবং এরকম ঘটনাও পাইছি। এখন আমি ইলেকশনটাকে 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম যদি আমি ভোটারের দিক থেকে আসি, অনেকেই প্রশ্ন করেন ভোটাররা কোথায় যাবে, কি আশার বিষয়ে। ভোটের মাঠটা কিন্তু এবার আমার কাছে মনে হয় না প্রতিবার, আগে ছিল আওয়ামী লীগের বিএনপি একমাত্র প্রতিদ্বন্দ্বী, এখন এখানে একটা ভিন্ন প্রেক্ষাপট, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যখন ছিল 15 বছর, তখন কিন্তু এই 2টা দল মাঠে ছিল না। আপনি তাদেরকে তাড়াইয়া বেড়াইয়া রাখেন কিংবা নিবন্ধন বাতিল করে রাখেন, মাঠে রাখা হয় নাই। ফলে বিরোধী দল বলতে যারা ছিল, এরা ছিল না। সুতরাং যে ভোটারগুলা ওই 15 বছরে তৈরি হয়েছে, তারা এক আওয়ামী লীগকে তাড়াইতে দেখছে এবং তাদের অ্যাকশন দেখছে, বাট বাকি 2টা দলের অ্যাক্টিভিটিস তখন তারা দেখেনি। না, কিছু তো দেখেছে, তারা বিদ্রোহ করেছে, তারা প্রতিবাদ করেছে, তাদের লোকজন নির্যাতনের শিকার হয়েছে। সেটা ঠিক আছে, সেটা দেখেছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কাউন্টার কি, অ্যাকশন কি, সেটা বলছি। কিন্তু 5ই আগস্টের পর থেকেই যে 18 মাস, এই 18 মাস কিন্তু তাদের অ্যাক্টিভিটিস দেখছে। ভোটের নামে কিভাবে কি করবে, ফেসিজমের পক্ষে কারা, বিপক্ষে কারা, জুলাই চেতনার পক্ষে কে, বিপক্ষে কে, এই সমস্ত ইস্যুগুলো চলমান। সেক্ষেত্রে নতুন যে 4 কোটি ভোটার হয়েছে, তারা কিন্তু এইগুলা জাজমেন্টে নিবে। এখন আপনি জুলাইয়ের পক্ষে আন্দোলন করছেন, মাসুদ কামাল করছে, আমিও করছি, ফর এক্সাম্পল। এই জন্যই তো নির্বাচন হচ্ছে, যে কোন পক্ষ আসলে আসবে। আমি সেটা বল, হ্যাঁ, আমরা সবাই আন্দোলন করছি, কিন্তু ভোটার তার বিবেচনায় নিবে তুষার করছে, রাজ্জাকি করছে না মাসুদ কামাল, এটা ভোটারের বিবেচনা। সুতরাং শেখায় এই ভোটারগুলো যদি দেখে যে যারা নির্বাচনের মাঠে আছে তাদের কোনো অ্যাকশন ফেসিজমের পক্ষে দেখা যায়, তাইলে তারা এই ভোটগুলো থেকে বঞ্চিত হতে পারে। সেক্ষেত্রে ভোট যদি 60%ও নিখুঁত হয়, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এবং নাম্বার 1, নাম্বার 2, যদি নিখুঁত ভোট হয় 2/3 মেজরিটি কেউ পাবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। এইবার আসেন সেকেন্ড স্টেজ। কিন্তু 2/3 মেজরিটি পাওয়া না পাওয়ার সাথে তো এই ভোট ভালো হওয়ার মন্দ হওয়ার কোনো সম্পর্ক। আমি ভালো মন্দ বলছিই না, ভোট ভালো হওয়ার লক্ষণটাই হলো হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই কারণে বলছি 2/3 মেজরিটি আসবে না। এখন তাহলে একটা ভয় নাই, যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার ভয় নাই। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং 2/3 মেজরিটি হবে না, যদি আপনি এই নির্বাচনের নিখুঁত রাখতে পারেন, যতটুকু রাখেন, 60%, 50%, 70%। আর 2টা পার্ট বলে দিই সংক্ষেপে। আপনার কাছে আসি, আমরা মাসুদ কামালের কাছে যাই। আপনি মনে রাখেন এই 2টা পার্ট। মাসুদ কামাল, বিভিন্ন গণমাধ্যম সংবাদ করেছে, তার মধ্যে একটি সংবাদ কমন, সেটা হচ্ছে যে স্বাস্থ্যের যে বিভাগ সরকারের, তারা বলেছেন নির্বাচনকে ঘিরে হাসপাতাল এবং স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এবং মেডিকেল টিম গঠন, সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু। জরুরি বিভাগ এমনিতেই সার্বক্ষণিক, এটা তো ভালো জিনিস, মানে ওইটা কখনো বন্ধ থাকে না, কিন্তু কেন এটা বলেছে জানি না। অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা, সবার কিন্তু অ্যাম্বুলেন্স নাই, কোথা থেকে রাখবে? ইভেন সরকারি হাসপাতালেও অ্যাম্বুলেন্স বসে থাকে, চাকা থাকে না। এরপর হচ্ছে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চয়ই থাকবে। শয্যা প্রস্তুত রাখা, শয্যা কি করে প্রস্তুত রাখবে? ধরেন কোনো হাসপাতালে আগে থেকে রোগী ভর্তি আছে। তারপরে হচ্ছে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার কথাও বলা হয়েছে এবং এটা একটা স্বাস্থ্য অধিদপ্তরের শাখা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে ডাক্তার হিসেবে আমি বুঝি, এটা নিয়ে হয়তো আমি আপনাদের সঙ্গে আলোচনায় অংশ নেব। কিন্তু আপনি আমাকে বলেন যে ভোট কি একটা কোনো জঙ্গ, মানে এটা কি কোনো যুদ্ধ, যে এইখানে এইরকম অবস্থা তৈরি হবে, সকল হাসপাতালে সিট খালি রাখতে হবে এবং সবাই জরুরি বিভাগ চালু করে দিবে, সবাই বসে থাকবে যে আসবে সব আহত নিহতরা? এইটা কি আসলে ঠিক একটা নির্দেশ, নাকি এইটা ভয় বাড়ালো? শুনেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উনি উপহার দিবেন জাতিকে, উপহার দিবেন। কিন্তু এই কি নিয়ে কি বিবেচনা শ্রেষ্ঠ, এই বিবেচনার একটা অনুষঙ্গ এটা হলো যে ওই এমন একটা নির্বাচন আমরা করেছি যে নির্বাচনে সব কিছু প্রস্তুত ছিল, ডাক্তার প্রস্তুত ছিল, সিরিঞ্জ প্রস্তুত ছিল, ট্যাবলেট প্রস্তুত ছিল, হ্যাঁ, পানীয় প্রস্তুত ছিল, গেলেই খাওয়াই দিবে। ভাই, এটা কি যুদ্ধ না কি রে ভাই? নির্বাচন কি যুদ্ধ, জঙ্গ? এটা কি জঙ্গ?
কি বুঝে না তো, মানে নির্বাচন সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে একজন ডাক্তার যা হয়। টকশো করবে, একজন ডাক্তার জরুরি বিভাগে থাকবে না। একজন এবার আসেন। এটা ভালো বলছেন। এখন এটা মনে করেন আপনার নির্বাচন হবে, হয় আমি মানি যে যখন ফল টল হবে দু একজন লোক হয়তো মানে অজ্ঞান হয়ে যাইতে পারেন ফল দেখে নিয়ে, এটা সে তো নির্বাচনের পরে, মানে সকাল থেকে এগুলি কেন প্রস্তুত রাখতে হবে? এটা তো নর্মালি থাকবে। আমাদের এখানে হাসপাতাল ডাক্তার এই সময় কি আর সবাই ঘুমাবে? ঘুমাবে না তো, তারাও তো ভোট দিবে, এটা তো নর্মালিই থাকবে। এখানে মানে এগুলো হলো কি জানেন, মানে অনভিজ্ঞতা থাকলে যেটা হয়, অনভিজ্ঞতা আছে এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো একটা কিছু ক্রিয়েট করতে চায়, মানে আমাদের উনি তো মোটামুটি আমি বলি তাকে স্বপ্ন ফেরি করে বেড়ান আর কি, স্বপ্ন দেখার মানুষকে কথার ফেরি অলয় মাঝে মাঝে বলি। দেখেন আপনার কত কথা যে বলে, মিষ্টি মিষ্টি কথা শুনতে খুব ভালো লাগে। বলে নাই রোহিঙ্গাদেরকে আগামী ঈদ আপনারা বাড়িতে করবেন, এখন কেউ করতে পারবে? সাথে ঈদের নামাজ পড়ার কথা ছিল, হ্যাঁ, কেউ করতে জাতিসংঘের পারবে, মহাসচিবের বাড়িতে আসার কথা ছিল। এবং এটা যে ওটা যখন বইলে আসছে, যখন ওখানে বইলে আসছে যে আগামী ঈদ সবাই আপনারা বাড়িতে করবেন, বইলে আসার পরের দিন মানে ওখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে উনি এটা ভুলে গেছে। ওনার তো আর কোনো দায় দায়িত্ব নাই, মানে উনি বলা শেষ। উনি কি এই জন্য একটা কোনো পদক্ষেপ নিছে? রোহিঙ্গা বিষয়ক একটা হাই ভোল্টেজ নাকি একজন লোককে নিয়ে আসছে, যে হাই সিকিউরিটি নাকি একজনকে নিয়ে আসছে। উনি কি করছেন না ভাই এই কয়দিন, এই 1.5 বছরে উনি কি করেছেন বলেন? কথা। বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা রক্ষার জন্য উনি একটা কমিটিতে যুক্ত হয়েছে। উনি ওটার বিমানের বোর্ডে উনি মেম্বার হয়েছে। এত এটা একটা নিরাপত্তা তো। তো এই তো ঘটনা, বুঝলেন? তো এখন এদের কথা কি বলবেন আপনি? মানে এমন একটা নির্বাচন করতেছে, যে নির্বাচনে যারা আয়োজন করতেছে মানে আপনার এই গভর্নমেন্ট, তাদের কোনো অভিজ্ঞতা নাই। যারা পরিচালনা করতেছে নির্বাচন, ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন যাদের নিয়ে গঠিত, যে কয়জন মানে সিইসি এবং অন্যান্য কমিশন, এদের কোনো অভিজ্ঞতা নেই। এবং তারা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে বলে ঘোষণা দিয়ে দিয়েছে। হয় কি ওই ঘোষণা দেওয়াতে তো কোনো পয়সা লাগে না, পয়সাও লাগে না, এদের কোনো জবাবদিহিতাও নাই। না, পয়সা লাগে তো, নির্বাচন আয়োজন করতে যে পয়সা, না, তারই ওটা তো অংশ বলতে- ঘোষণা। ওটা বলতে পয়সা লাগে না। ও, বলতে পয়সা। ওই যে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব, কোনো পয়সা লাগে নাই। আগামী ঈদে রোহিঙ্গাদের বলা হয়েছে ওখানে যে ঈদ করবেন, কোনো পয়সা লাগে নাই, কিন্তু কোনো রাহা খরচ তাকে দিতে হয় নাই, বলে আসে পড়ছে। এটা বলেও পয়সা রয়েছে, ইলেকশন হয়ে যাবে, বিশ্বের শ্রেষ্ঠ ইলেকশন হবে। তো এইগুলি ভাই বলার জন্য বলে, মানে যদি কোনো দায় দায়িত্ব না থাকে, যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট হইতো অনগন্ধ থাবাতে ধরতো, এই মেয়ে এটা বললা যে এটা মিলাই দাও, কিন্তু এদের তো কোনো দায় দায়িত্ব নাই। ডক্টর ইউনূসের কোনো দায় দায়িত্ব নাই, ইলেকশন কমিশনের কোনো দায় দায়িত্ব নাই, কারো কাছে কোনো জবাব দিতে নাই, ডক্টর আলী রিয়াজের কোনো জবাব দিতে নাই। যা ইচ্ছা বললাম বললে চলে গেলাম, মিললে মিললো, না মিললে না মিললো, না মিললে ধরে নেবেন, এটা আপনাদের নিয়তি। মাসুদ কামাল আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে নাহার চাকলাদার যুক্ত হয়েছেন। আমরা একটু নাহার চাকলাদারের কাছে জানতে চেষ্টা করব, আজকে আমরা কথা বলছি ভোট নিয়ে ভয় কেন। আপনি তো মাঠে আছেন, আপনি বলবেন যে টাঙ্গাইলের জনগণ কি ভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছে, অথবা ভোটকে ঘিরে আনন্দ উত্তেজনার কি অবস্থা? আমরা শুনেছিলাম যে অত্যন্ত আনন্দময় ভোটের উৎসব হবে, তো আপনি কি দেখছেন আসলে মাঠে? নাহার চাকলাদার। ধন্যবাদ আপনাকে। জি, শুনতে পাচ্ছেন? আপনাকে হ্যাঁ, ধন্যবাদ। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ভোট নিয়ে আনন্দ যতখানি, তার চেয়ে অনেক বেশি ভয় এবং শঙ্কাটা কিরকম, যে হ্যাঁ না ভোটটা তারা কিন্তু আসলে বোঝে না, যে হ্যাঁ না ভোট দিয়ে কি হচ্ছে। সংস্কার বলতে কিন্তু সাধারণ জনগণ কিছু বোঝে না, সংস্কার কাকে বলে। সুতরাং তারা কনফিউজড, হ্যাঁ ভোট দেবে না না ভোট দেবে। এখানে প্রার্থীর ব্যাপার আছে, যে প্রার্থী ধানের শীষ মানেই তারা ভাবছে যে এটা বোধহয় সরকার দল। ওইদিকে এখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে। জামাত যে বলছে যে আমরা ভেস্তে চাবি দিচ্ছি, এ নিয়ে বেশ কিছু মারধরও হচ্ছে। মাঝখান থেকে যারা বিদ্রোহী প্রার্থী যাদের আখ্যায়িত করা হচ্ছে, তারা হয়তো একটা সময় বিএনপিতেই যোগ দিয়েছিল, সেখানে তারা প্রত্যাশা ছিল যে তারা লোকাল রাজনীতিবিদ, হয়তো তারা মনোনয়ন পাবে, কিন্তু মনোনয়ন পায়নি। সেক্ষেত্রে তারা কিন্তু ভোট থেকে পিছপা হচ্ছে না। এই যে ত্রিমুখী একটা লড়াই, এই ত্রিমুখী লড়াইটাও জনমনের একটা সংখ্যা তৈরি করেছে। আরেকটা সংখ্যা তৈরি করেছে যে তাদের ভোটটাকে আগেই হয়ে যাবে, নাকি তারা আদৌ ভোট দিতে পারবে। এই সবকিছু মিলিয়ে আসলে একটা গুবলেট অফ। যে এই স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনা, সেটা নিয়ে আপনার বলার আছে। না, ধন্যবাদ। আগে স্বাস্থ্য বিষয়কটাই বলি।
স্বাস্থ্য বিষয়ক বিষয়টাকে হালকা নিচ্ছি না, এর কতগুলো সমীকরণ আমি আপনাকে দেই। এবারের নির্বাচনে মাঠে মনে হইতেছে জামাত এবং বিএনপির যুদ্ধ। আমি ভোট কালেক্টিং বক্তব্য দেখছি না, বক্তব্যটা হলো আক্রমণ করা, যার সাথে দীর্ঘকাল একটা দলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এ পর্যন্ত যে পর্যায়গুলো আসছে তার সাথে নিবিড় সম্পর্ক যে দলটার, এই দলটার সাথে নিবিড় সম্পর্ক নিয়ে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি যে আওয়ামী লীগ, তার সাথেও কিন্তু 2001-এ জোট করে তাকে পরাজিত করছিল। অর্থাৎ স্বাধীনতার পক্ষের শক্তিকে, আজকে যে স্বাধীনতার পক্ষের শক্তি, তারা সেদিন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে একত্র হয়ে মানে গোল আপনি করে। যেটা বলতে চাইছেন যে একটি দল পক্ষের শক্তি হ্যাঁ। দুই জায়গাতেই ছিল, ছিল। তারা আচ্ছা। দুইবারে গিয়ে সেখানে যোগ দিয়েছে বিভিন্ন দিকে। হ্যাঁ, তো সেখান থেকে এসে যখন আপনি চট করে ইউটার্ন নিচ্ছেন, একদম ইউটার্ন, এই যে আমরা তিনজনের লাইফ স্টাইল আছে, আমরা একসাথে চলাফেরা করি, হঠাৎ করে তুষার যদি ইউটার্ন নিয়ে নেয় আমাদের মধ্য থেকে, তাহলে কিন্তু একটা ফিকশন হতে পারে যে উনি হঠাৎ করে এখন ইউটার্ন করে লাভ হয়েছে কি, ইউটার্ন করে আপনার লাভ হয়েছে কি, আপনি হয়তো উদীচির সাপোর্ট পাচ্ছেন, ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, স্টার পত্রিকা ঘুরে আসছে আপনার দিক, ডেইলি স্টার, অথবা প্রথম আলো ঘুরে আসছে, কিংবা মতিউর রহমানের মানব জমিন ঘুরে আসছে। এটা আসতে পারে আপনার কাছে। এরা কিন্তু গত 17 বছর আপনার নিন্দা করছে, চট করে ঘুরে আসলো, অ্যান্ড ইউ আর হ্যাপি। এই ইউটার্নের ফলে আপনার যে পরিবারটা, বিএনপির এত বড় পরিবারটা, তারা সবাই কিভাবে নিচ্ছে। এখন সেটা পুরনো কিন্তু মিত্র যদি ইউটার্ন নিয়ে শত্রু হয়ে যায়, তাহলে পুরনো শত্রু আপনি যাকে বলছেন তারা ইউটার্ন নিয়ে মিত্র হবে না? আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি তো বলছি ইউটার্ন যদি আপনি হঠাৎ করে নেন, তাহলে আপনার পরিবার আপনাকে কিভাবে নিচ্ছে। তাতে হয়তো 5টা ভোট আপনার বাড়তে পারে, কিন্তু আর যে 40টা ছুটে যাচ্ছে না, ইউ নেভার নো, কারণ আপনার পরিবারের মধ্যে সেটা জাজ করেন নাই। আমি ষড়যন্ত্রের দিক থেকে আসছি। তারপরে আসেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু মাত্র 18 মাসের মাথায় চুপচাপ বইসা নাই। আব্দুল মোমেন বলতেছে আমরা বিদেশে বসে কিন্তু কাজ করছি, আমাদের এত বড় একটা এত সংখ্যকের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটার পরিস্থিতি ভালো না। ওনার আরেকটা মন্তব্য আপনাকে স্মরণ করে দিই, উনি তো ম্যান্ডেলায়ন করতে বলেছিলেন, মানে ম্যান্ডেলা হতে বলেছিলেন লোকজন। হ্যাঁ, সেটা ঠিক উনি আছে। আসলে কার পক্ষে কাজ করছেন? দক্ষিণ আফ্রিকার নেতাকে ঠিক আছে, উনি অনুসরণ করতে বলেছেন। আমার বক্তব্য হলো, ম্যান্ডেলায়ন, অর্থাৎ আর ম্যান্ডেলায়ন করা মানে তো হচ্ছে যে ম্যান্ডেলা এসে সবাইকে হাতে হাত ধরে মিলিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, আমি উনি যেটা বলতেছে, উনি চাচ্ছেন যে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে কথাটা বলতেছেন, এবং তার মানে কি তারা বসে নাই। আমি ওই যে হাসপাতালের সাথে মিলাচ্ছি। তারপর যদি আসেন ইউটার্ন বললাম, তারপরে জামাত বিএনপির লড়াই বললাম, আওয়ামী লীগের ইনক্লুসিভ নির্বাচনের কথা বললাম, আবার আমাদের তারেক রহমান সাহেব ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, এবং সর্বশেষ যদি আসি বিদ্রোহী প্রার্থীও কিন্তু এলাকায় একটা ফ্যাক্টর। কারণ আপনাকে আমি নমিনেশন দিছি এবং আপনি আমার দলের না, কিন্তু ভোট দিতে বলতেছি, ওই জায়গাটা আমি আপনাকে অকুপাই করতে, এই সব এরকম কোনো ফ্যাক্টর কি উল্টা দিকেও নাই? মানে জামাত এনসিপি সব দিকে থাকতে পারে সবার। তাহলে তারাও তো ঘুরে গিয়েছেন, আগের মিত্রকে ছেড়ে দিয়ে নতুন মিত্র নিয়েছেন। তাহলে কি হবে, যে পরিস্থিতিটা হতে পারে তাতে তাহলে হাসপাতালের আপনার কাছে স্বাস্থ্য বিষয়ক বিষয়ে পরে আসি। আমরা একটু মাসুদ কামাল আপনার কাছে আসি। বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে 15 বছর এবং তার চেয়ে বেশি বয়সের স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হচ্ছে 61%। 15 বছর থেকে ধরলে কিন্তু একটা বিরাট অংশ বাদ যাবে যদি 18-তে যায় আবার। কিন্তু এর মধ্যে যারা স্বাক্ষর ভোটার, অর্থাৎ 18-র উপরে যারা, তাদের মধ্যে সবাই তো এই সংস্কার বুঝে না, এবং হ্যাঁ না ভোট দিতে পারলেও তারা ঠিক কি করে সিদ্ধান্ত নেবে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। এবং ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলেছেন যে বাংলাদেশে প্রায় 40% মানুষ স্বাক্ষর না। এখন এই যে 40% ভোটার স্বাক্ষর নন, তারা এই জটিল গণভোটের বিষয়ে কি করে বুঝবে? 40% না, আমার জানা মতে আমি বলি আপনাকে, সরকারি হিসাবে এদেশে 72% মানুষ স্বাক্ষর জ্ঞান আছে, মানে তারা নিজের নামটা সিগনেচার করতে পারে, আর কিছু না। কিন্তু আমি যদি 72%টাও ধরি সরকারি হিসাবটা, তারপরেও 28% লোক লিখতে এবং পড়তে জানে না, এবং যারা জানে না তাদের জন্য এটা হলো একটা কৌতুক, এটা জাস্ট একটা কৌতুক। একটা কাগজ ধরাই দিয়েছেন, তুমি হা অথবা না দাও, যে কথাগুলি বলা হয়। মানে যেহেতু 40% লোক বুঝেই না কিছু, একেবারে পড়তেই পারে না, তাদের কাছে লিফলেট মানে যারা 18-র মধ্যে, আচ্ছা 15-র উপরে, আপনি ধরেন 18-র উপরে, তাহলে আরো একটু কিছু কম হতে পারে, এখন কথা মানে হলো কি কিছু আমি বলি আপনাকে, বেশি হতে পারে আর কি। 15 থেকে যদি 40% ধরেন, 15 থেকে 18 এরা তো স্কুলে গিয়েছে প্রায় সকলে, কিন্তু 18-র উপরে গেলে পরে কিছু বেড়ে যেতে পারে এটা ভোটার। এখন অনেকে বলেন যে, যেটা নাকি রাজ্জাকি ভাই বললেন, যে পলিটিক্যাল পার্টিগুলি একটা দায়িত্ব আছে, পলিটিক্যাল পার্টিগুলো তার যারা সমর্থক আছে তারা তাদের মতো করে করবে, যেহেতু সবাই সিগনেচার করেছে, অতএব তাদের সমর্থকরা সবাই ভোট দিবে হাতে। তো এটাও ঠিক না, এটাও ঠিক না। কেন আমি বলি,
বিএনপি যারা করে সবাইকে বিএনপি যারা একদম যারা কর্মী তারা না মানলো এটা, কিন্তু যারা বিএনপির সমর্থক তারা তো এটা মানতে বাধ্য না। তারা কি হুবু, তারা কি এটা কি ম্যান্ডেটরি যে বিএনপি সমর্থন করি অতএব ওরা যেটা বলবো হুবু আমাকে তাই করতে হবে? গণভোটের ব্যাপারে কিন্তু নাগরিক যে কোনো সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত পারে, নিতে কারণ পারে। গণভোটের সাথে তার এবং দলের তারও যে ক্ষমতা বড় যাওয়া না কথা- যাওয়ার কোনো সম্পর্ক নাই। তার হচ্ছে বড় কথা যে বিএনপি, সত্যি কথা বলি, বিএনপির মানে মুখে একটা বলে, বিএনপির মনে আরেকটা আছে রে ভাই। বিএনপির মনের কথা হলো তারা এই গণভোট মানে হা ভোট জিতুক, এটা বিএনপি চায় না। এখন আপনি বলবেন যে কেন জানো, তুমি কেমনি বুঝলা, তুমি তো বিএনপি করো না। হ্যাঁ আমি করি না, বাট ওদের কাজকাম দেখে বুঝি। কাজকাম থেকে বুঝি কীভাবে, দেখেন এই গণভোট যখন শুরু হয়েছে, যে দিক থেকে সংস্কারের কর্মকাণ্ড চলে, বিএনপি তো নিজস্ব একটা 31 দফা আছে। তারা কি ওই 31 দফার কার্যক্রম বন্ধ রাখছিল একদিনের জন্য? রাখে নাই তোরে ভাই, এখনও বন্ধ রাখে নাই। এইবারে নির্বাচনে তাদের ম্যান্ডেট তারা জনগণকে চাবে 31 দফার ভিত্তিতে। এইখানে আপনি আপনার কথাগুলো একটু মনে রাখবেন। আমরা এর মধ্যে যুক্ত হতে পেরেছি রংপুরে। রংপুর একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা রংপুরে দেখেছি যে জাতীয় পার্টি অনেক আসন পায়। তো আমরা রংপুরে যাব এবং আমরা নাটোরেও যাব। আমরা প্রথমে যাচ্ছি রংপুর থেকে, যুক্ত আছেন নূর মোহাম্মদ, তিনি আমাদের নেক্সাস প্রতিনিধি সেইখানে। আপনি একটু বলবেন যে দুটি বৃহৎ জোটের যে আসন বিন্যাস, সেই বিন্যাসে আমরা অতীতেও দেখেছি যে জাতীয় পার্টি রংপুরে সাধারণত ভালো করে। এখন আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন রংপুরে, এবং ভোট নিয়ে কি তাদের মধ্যে কোনো শঙ্কা আছে, ভোটারদের মধ্যে কোনো ভয় আছে, কিংবা এটাও কি তারা ভাবছে যে পুরনো যে অবস্থা ছিল নির্বাচনে সেটা খানিকটা বদলে যেতে পারে? অর্থাৎ এবার কি তারা তরুণ প্রার্থী নির্বাচন করতে পারেন, কেননা ওই জায়গাতে এনসিপির প্রার্থী আছে? জি, ধন্যবাদ আপনাকে। রংপুরে যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের মধ্যে শুধুমাত্র 4 যে আসনটি রয়েছে, সেই 4 আসনেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি নির্বাচন করছেন 11 দলীয় জোটের পক্ষ থেকে। এবং রংপুর যে 3 আসন, সেটি গুরুত্বপূর্ণ আসন। দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ছিল, তার পরবর্তীতেও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের তিনি সেখানে প্রার্থী হয়েছেন গতবারের মতো এবারও। তিনি তো বরাবরই আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন আদৌ হবে কিনা এমনটি বরাবরের মতো বলছেন। এবং কিছুদিন আগেও রংপুরে তিনি এসেছিলেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং তখনও তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তাদের পক্ষে লেভেল প্লেইংটি নেই। এবং বাকি যে আসনগুলো রয়েছে, সেই আসনের মতো গতকালকে রংপুর 1 আসনে যে লাঙ্গুলের যে প্রার্থী ছিলেন তার প্রার্থীতা বাতিল হয়েছে হাইকোর্ট থেকে। রংপুরের 6টি আসনের মধ্যে 5টি আসনে এখন লাঙ্গুলের প্রার্থী রয়েছে। আমরা কথা বললাম রংপুর থেকে আমাদের প্রতিনিধি নূর মোহাম্মদের সাথে। আমরা নাটোরে যেতে চাই। নাটোরে আছেন শরীফুল, তিনি নেক্সাসের প্রতিনিধি, এবং আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা নাটোরে যাব। আমরা তার ফাঁকে কথা বলি আবারও মাসুদ কামাল আপনার সঙ্গে। আপনি কথা বলছিলেন যে 31 দফা থেকে বিএনপি তো সরে নাই, তারা 31 দফার পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবং তাদের কিন্তু যথেষ্ট আপত্তি ছিল যে 10 বছরের মেয়াদ, 2 বারের বেশি পারবে না, এবং তাদের মূলনীতি বিষয়েও কিছু আপত্তি ছিল, যে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্য এরকম তো নয়, তাদের তো নির্দিষ্ট মূলনীতি আছে এই দলের তৈরি করা। আমি ওই জায়গাটাই বলছি যে বিএনপি কখনোই এই পুরো সময়ের মধ্যে 31 দফা নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একদিনের জন্য থামায় নাই। এখন যদি বিএনপিটা না থামায়, কী কারণে থামায় নাই? কারণ তারা তো ওইটা নিয়েই কাজ করতেছে, এবং তাদের সংস্কার প্রস্তাব হলো এর চেয়েও আরও 3 বছর আগে তারা দিয়ে রাখছে। তাদের সংস্কার প্রস্তাবে তারা নিজেরা গবেষণা করেছে, তাদের যারা শরিক রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বসেছে, এবং তারা পলিটিক্যালি যে রাজনৈতিক প্রস্তাবটা নিয়ে আসছে 31 দফা, তারা সেইটাকে বাদ রেখে কতিপয় ভাড়াটে বুদ্ধিজীবী, কতিপয় এনজিও এদের প্রণীত সংস্কার প্রস্তাব এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী দ্বারা প্রণীত একটা সংবিধানের প্রস্তাব তারা গ্রহণ করবে, এটা ভাই আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় না। ওনার মূল পড়াশোনা তো রাষ্ট্রবিজ্ঞানে না, উনি ওনার যদিও মূল পড়াশোনা জার্নালিজমের ভাই। জি, তাহলে উনি রাষ্ট্রবিজ্ঞান এখন সম্পর্কে উনি অনেক গাইড কিছু করে জানেন। গেছে, উনি সব জানতা। আপনি আমারে বলেন না ভাই সংবিধান নিয়ে আমি আধা ঘন্টা আলাপ করবো, তাই বলে আমি সংবিধানের বিশেষজ্ঞ হয়ে গেলাম? সংবিধান বিশেষজ্ঞ চলতে হবে, সংবিধান এটা ওনারা হবে, আমি তো হবো না ভাই। এটা তো অন্য জিনিস রে ভাই, ওই আলাপ কমন সেন্স দিয়ে আলাপ করা যায়।
কিন্তু বিএনপি তো এই ঐকমত্য কমিশনের সব সভায় অংশ নিয়েছে এবং তারা তো অংশ নিয়েছে কেউ তারা তো নোট অফ ডিসেন্ট সহ গত এই 1.5 বছরে সনদে স্বাক্ষর করেছে, শুনেন, তাদের তো একটা প্রতিশ্রুতি আছে। গত 1.5 বছরে বিএনপি ছিল একটা মানে উভয় সংকটের মধ্যে। তারা সব সময় চেষ্টা করেছে যে সরকারকে খুশি রাখতে। কারণটা এটা, তাদের একটা ভয় ছিল আমরা যদি সরকারকে আনহ্যাপি করি, সরকার যদি বলে নির্বাচন দিব না, তাহলে কি হবে। তাদের মূল লক্ষ্য হলো ভাই কোনো মতে তাইরে নাইরে করে খালি ফেব্রুয়ারিতে ইলেকশনটা দিয়ে দাও, ইলেকশনের পরে দেখবো কি হয়। এই জন্য তারা কিছু প্রতিবাদ করে নাই, যে না কেছে সাইন দাও, সাইন দিয়ে আসছে দিয়ে কি হয়েছে। এরকম জীবনে কত জায়গায় কত লোক দিছে। আপনি কি মনে করেন যে সাইন দেওয়ার পরও বিএনপি সংসদে গেলে তারা অন্যরকম আচরণ করতে আমি একটা পারে? কথা বলি আপনাকে, সাইন তো দিয়েছে, ওই না দিয়ে আসছে না, এখানে সাইন দিয়ে আসছে না যে 5% নারী সদস্য তারা এইবার এই ত্রয়োদশ সংসদেই মনোনয়ন দিবে। কিছু তো দিয়েছে, 5 দিছে, 5 দিছে, 5 দেয় নাই, কিন্তু আচ্ছা, জামাত ইসলাম দিছে? একজনও দেয় নাই। জামাত কি দিছে? যে নাকি সবচেয়ে বেশি শূন্য। উচ্চকিত, শূন্য, শূন্য। শূন্য। তাহলে টাটকা টাটকা সাইন দিয়েছে, এখনো কালিও শুকায় নাই, এখনই মানে না, আর পরে মানবো। আপনার কি মাথা খারাপ হয়েছে রে ভাই? এখনই মানে না। আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছে। আবার আমাদের যেমন আমি ব্যক্তিগতভাবে যদি একটা জিনিস বলি, ওই হাসনাত আবদুল্লাহরা গংরা তারা বলছিল আওয়ামী লীগরে ব্যান্ড করতে, ব্যান্ড হয় নাই, কার্যক্রম বন্ধ আছে। তাহলে আমার বক্তব্য হইল যে 25 ব্যান্ড হলেও তো কার্যক্রম বন্ধই থাকতো। না না, আমি কথা সেটা বলছি না। দলটাকে ব্যান্ড রেখে দল থাকবে খোলা, অথচ নির্বাচন করতে পারবে না, বিষয়টা আমার কাছে একটু প্রশ্নবোধক। আপনি যদি ব্যান্ডই করে দিতেন, মনে করেন আমি ব্যান্ডের পক্ষে, ফর এক্সাম্পল আপনি ব্যান্ডই করে দেন, আপনি 25% বা 30% লোকের রিপ্রেজেন্ট করে এরকম একটা দলকে বাইরে রেখে নির্বাচন করলে, ইনক্লুসিভ নির্বাচন না করলে এটা জটিল হতে হবে। এই কারণে হাসপাতালের সাথে একটা সম্পর্ক আমি খুঁজে পাই। ষড়যন্ত্র দেখতেছেন, নির্বাচন বানচাল দেখতেছেন, মাঠে জামাত, এই ব্যাপারে কিন্তু মাসুদ কামালের আপত্তি জামাত আছে। আমি বিএনপি আপনাকে লড়াই একটা প্রশ্ন দেখতেছেন, করি। এবং আপনি বিদ্রোহী প্রার্থীও আছে, সবকিছু মিলে আপনি অস্বাভাবিক কিছু না। আমি আপনাকে একটা প্রশ্ন বলেন। করি। আচ্ছা। পররাষ্ট্র দপ্তর সরকারের তারা বলেছেন যে নির্বাচনে সহিংসতা হলে এটা আওয়ামী লীগেরই দায়িত্ব হবে, নির্বাচনে শুধু আওয়ামী লীগই গন্ডগোল করবে, অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো দল করবে না। এইটার উত্তর সবচেয়ে ভালো পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে। আর আমি কিন্তু টোটাল সিনারিওটা বলছি না, কিন্তু অপরাধ করার আগেই কিভাবে বলে দেয় যে গন্ডগোল হইলে আওয়ামী লীগ দায়ী? যেভাবে প্রথম আলো বলছিল এই বেগম এই 2004 সালের যে গ্রেনেড হামলা, আমি বলছি না গ্রেনেড হামলা নিয়ে আমার বিতর্ক নাই, ওটা ঘটছে, কিন্তু প্রথম আলো লিখে দিছিল এটা বেগম খালেদা এবং তারেক রহমান করছে। তো পুলিশ রিপোর্ট হওয়ার আগে তখন দিতে পারছিল কেমনে, আজকে সেই পত্রিকা কোথায় রিভার্স, এগুলা কেমনে মৌকুব পায় জানেন? মাসুদ কামাল অনেকগুলা কথা বলছে যে আমরা মুখে যাই বলুক ভিতরে তাদের অ্যাকশন নেই, এটা আমি একমত। রাজনীতিবিদ তো কোনো স্থায়ী শত্রু না না তৈরি না করে না, না। একটা ভেগ টার্ম আছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, খুব কমফোর্টেবলি বইলে ফেলে এবং এটা সবাই গিলে ফেলে, কোনো দোষ নাই রাজনীতিবিদের। মানে আমি সকালে এক কথা বিকেল এক কথা বলতে পারবো, কিন্তু এইটাই তো ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স, যেখানে আপনি রাজা যা মনে করে আমি সেটাই তো করে। দ্বিমত করছি না, এই একটা লাইন, কিন্তু এই একটা ঘটনা নিয়ে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে একটা বিষয় নিয়ে 3 দিনে 3 পদের কথা বইলে দেখেন কি রিপ্লাইটা আসে। অথচ রাজনীতির মাঠে সহজ সরল লোক 70% 80% শিক্ষা মান নাই, লেখাপড়া নুন আনতে পান্তা ফুরায়, এদেরকে মডেল বানায় ভোটটা নিতেছেন, শেষ কথা বলতে কিছু নাই বইলে, এটাকে প্রতারণা বলে। এই যে 18 ইয়ার্সের একটা কথা আসলো, আপনি বলেন তো আপনার 18 বছরের বাচ্চাটা, মেয়ে বা ছেলে, সে কি ভোট দিবে, কাকে ভোট দিবে, কিভাবে প্রার্থী চুজ করে? আমরা তো তারা ভোটার বানাই দিয়েছি। তাকে নিয়ে যান কলেজে, আপনি নিয়ে আসেন বাসায়, সে নাকি দিবে ভোট, সেই ভোটে আপনি এমপি হবেন, সেই ভোটে সে মন্ত্রী হবে, পার্লামেন্ট চলবে। আরে ভাই একটা বয়স তৈরি করেন না, যে ভয়টা কেউ বলেন বিদেশে আছে, আরে বিদেশে তো 18 বছর বয়স হইলে গেট লস্ট, তুমি তোমার মতো চলে যাও। কিন্তু আমরা তো এটাও শুনেছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ভোটের বয়স 17 বছর করে প্রধান দেওয়া যেতে উপদেষ্টা পারে। আমি টানতেছি না, কেন টানতে জানেন? ওনার কোনো দায়িত্বই নাই, উনি 12 তারিখ চলে যাবে, আমার বলে লাভ কি? আমি বলছি আমরা কি করলাম 53 বছর, এই যে সংস্কারের কথাটা আসলো, ঐক্যমত্যের কথাটা আসলো, 8 মাস লেফট রাইট করলেন কেন? 8 মাস ইউনূস সরকারকে বাদ দেন, তার কোনো দায়িত্ব নাই। আমরা রাজনৈতিক দলগুলো তো ঐক্যমত্যে আসতে পারতাম, আমার কি গণভোট আমরা লাগতো? মাসুদ কামাল আপনার কাছে আসি, আমরা তো পারি নাই, আপনার কাছে আসি। এই ব্যর্থতা রাজনীতিবিদদের। আমরা ডেইলি স্টারের প্রসঙ্গ যেহেতু এসেছে, সেখানে বলা হয়েছে যে পর্যবেক্ষকদের সংখ্যা 2008 সালের পর এই নির্বাচনেই সবচেয়ে বেশি, এবং তৃণমূল স্তরের নাগরিক গোষ্ঠী থেকে শুরু করে অভিজ্ঞ আন্তর্জাতিক মিশন পর্যন্ত অসংখ্য পর্যবেক্ষকের উপস্থিতি গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে দেশের মানুষ এবং বৈশ্বিক আগ্রহেরই প্রতিফলন।
কিন্তু আমরা আবার এটাও লক্ষ্য করলাম যে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন করেছে যেখানে আগ্রহের আরেকটি নমুনা দেখা গিয়েছে। দায়িত্বশীল কর্মকর্তা তাদের রাজনৈতিক অবস্থান কি হবে ইলেকশন এবং ইলেকশনের পরে সেইটা বলছেন। এখন এই যে এইখানে নাকি 55,454 জন পর্যবেক্ষক থাকবেন, এদের মধ্যে 500 জন থাকবেন বিদেশি পর্যবেক্ষক। তো 2008 সালের পর নাকি এটাই সবচেয়ে বৃহৎ উপস্থিতি। আপনার কি মনে হয় এত বৃহৎ পর্যবেক্ষক কেন লাগছে? একটা ঐতিহাসিক নির্বাচন এত পাহারা দেওয়ার কি দরকার আছে? নাকি পাহারাই এই নির্বাচনকে ঐতিহাসিক করবে? আর এই যে বিদেশিরা যে আমাদেরকে নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে, শুনেন, এগুলি হরে ধরে পর্যবেক্ষক বানাইছে, এগুলি যদি কোয়ালিটি পর্যবেক্ষক খুব একটা পাবেন না। আর তবে তারা আসুক, খারাপ না, পর্যবেক্ষক থাকা ভালো। আর আরেকটা কারণ হলো কি, এই যে কথাটা নাকি আমি যে মাথা নাড়লাম তখন, যেটা আর কি, এই নির্বাচনে কোনো মারামারি, কোনো রক্তক্ষয় খুব বেশি একটা হবে না। হবে না এই কারণে, মানে মারামারির ভয়টা ছিল যদি আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ এই কারণে করবে না, আওয়ামী লীগ সবসময় চায়, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগ নির্বাচনটাকে প্রতিরোধ করতে চাইবে না। আওয়ামী লীগের প্ল্যান হলো যে ভাই যেই আসুক একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, এবং তারা এটাও মনে করে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে, ইউনূসের বিদায় হোক, এটাই ওনারা চায়। এবং সেই বিচারে আওয়ামী লীগ এই গভর্নমেন্ট এই ইলেকশনের মধ্যে কোনো ঝামেলা করবে না। সরকার তো বলেছে আওয়ামী লীগ ঝামেলা করবে, ওটা বলছে আগাম বলে রাখলো একটা। তাহলে কে করবে? তাদের এটা হলো কি অক্ষমের অজুহাত, মানে তাদের কোনো ক্ষমতাই নাই আসলে। দেখেন না, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি বলে, অস্ত্র উদ্ধার হয় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এইগুলি এখানে ব্যবহার করবে না। সে গ্যারান্টি কেমন দেয়? এইগুলি কোনো কথা আপনি এদের কথা ধরে নেন ভাই। এই সরকারের মতো এত দায়িত্বহীন, মানে এত নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি জীবনে দেখি নাই। এরা জানেও না কি বলতে হবে, কিভাবে বলতে হবে। কাজে ওরা বলতেছে বলুক, কিচ্ছু হবে না, এই নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছে বিএনপি এবং জামাত, দুইটা দলে মনে করতেছে ভোট তাদের পক্ষে আসবে, এবং এটার জন্য তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ভোটে আনার জন্য। উত্তেজনা থাকলেও ওইটা মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ঙ্কর অবস্থা হবে, যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে। এটা ভাই আমার কাছে মনে হয় না এটা এরকম কোনো বাস্তবতা দেশে এখন আছে। শেষ কোনো মন্তব্য আছে আবহিনা রাজ্জাকে আপনার? না, শেষ মন্তব্য বলতে আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি নির্বাচনটার পথটা, নির্বাচন 12 তারিখ হোক সেটা আমরা চাই, কিন্তু আমার এখনও একটাই প্রশ্ন। মাসুদ কামাল ভাই বললো যে আওয়ামী লীগ চায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা আসুক। আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হইল রিমুভাল অফ ইউনূস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান নির্বাচন হলে তো উনি এমনিতেই চলে। আমি সেটাই বলছি, নির্বাচন হইলে উনি এমনি চলতে যেতে বাধ্য। আর যদি পরিস্থিতি ঘোলাটে হয়, এমন বেসামাল হয়, তাহলে হয়তো উনি চলে যাবেন। এখন নির্বাচন চায় কারা? যারা মোটামুটি নিশ্চিত আছে যে নির্বাচন হইলে পরই আমরা ক্ষমতায় যাব, সুতরাং তারা নির্বাচনটা চায় যে কোনোভাবে। নির্বাচনে যার বিজয়টা নিশ্চিত মনে করে তার একটা গুরুত্ব বেশি। আর পতিত সরকার ভাববে নির্বাচিত সরকার একটা আইসা যদি আমার জায়গাটা নিয়ে ফেলে, অর্থাৎ যেভাবে আমি 15 বছর ছিলাম এই জায়গাটা যদি কেউ অকুপাই করে ফেলে, তাহলে আমি হয়তো জীবনের তরে বিদায় হয়ে যেতে পারি। সুতরাং আশা করি তিনি এদিকে খেয়াল রাখবেন যাতে এমন কোনো সরকার আসতে না পারে নিশ্চিত 5 বছর থাকে, কিংবা ইউনূসের রিমুভাল ইম্পর্টেন্ট, ইলেকশন ইম্পর্টেন্ট নয়। মাসুদ কামাল, আপনার শেষ একটা মন্তব্য। শুনেন, এটা যে আশঙ্কাটা করলেন না, যে যদি 5 বছর থেকে যায় এই ভয়টা আওয়ামী লীগ পাবে কিনা, আমার মনে হয় না। আমার মনে হয় না এই কারণে, আওয়ামী লীগের ধারণা হলো, হিসাবটা হলো গিয়া যে বিএনপি এবং জামাত দুজনের মধ্যে যেই হারুক সে খুব ভালো বিরোধী দল হবে, এটা হলো আমার ধারণা, এবং শক্তিশালী বিরোধী দল হবে। এবং আমি এই আশঙ্কাও করি যে দলই ক্ষমতায় আসুক তারা 3 বছরের বেশি থাকতে পারবে না, এটা আমার আশঙ্কা। এবং সেটা কারণ হলো যারা বিরোধী দল হবে তারা ওই সরকারকে নামানোর জন্যই আওয়ামী লীগের সাহায্য নেবে।